আচ্ছা, কর্নেল অলি সাহেব যা বলেছেন, দেখেন পদ্ধতিগত ত্রুটি না, পদ্ধতিগত ৭০ অনুচ্ছেদের মধ্যে দিয়ে যেটা চেয়েছিলেন, এবং উনি আরেকটা সত্য কথা বলেছেন, রেজাল্ট হতো এটাই হতো। এবং বিএনপি কি বলেছে যে আগামী নির্বাচনে আমরা ৭০ অনুচ্ছেদের যে ব্যাপারটা ছিল, আমরা প্রিপারেশন বা আমরা যাই বলি, এখন আগামীতে আমরা করবো। এটা একটা এই নির্বাচনে কেন করলেন না? এটা বিএনপিতে ছিল এখন আমি রাজনৈতিক কৌশল। আজকে দেখেন একটা নাম তো জি কামরুজ্জামান রতন, শুরুতেই যদি আপনার কাছে আসতে চাই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন নিয়ে। গতকাল বিএনপি সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, বহু বছর ধরে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত, দলের দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের হাল ধরেছেন, কখনো হাল ছাড়েননি। তাকে কারাবন্দিও করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। সেই সময় জনাব তারেক রহমান তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। 2011 সাল থেকে মির্জা ফখরুল কিভাবে দল সামলাচ্ছেন বা সহযোদ্ধা হিসেবে তার সেই লড়াই সংগ্রাম, সেগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। একজন সংগ্রামী মানুষ এবং মনে প্রাণের সাধনায় এমন একজন মানুষ, খুব কাছ থেকে যাকে দেখেছি, উনি একজন সংস্কৃতিমানা মানুষ এবং সবাইকে এক করে নিয়ে চলতে উনি পছন্দ করেন। কাউকে বাদ দিয়ে রাজনীতিতে সব দল মত সবাইকে নিয়ে যে পথ চলাটা, বিশেষ করে উনি যে ম্যাডামের অ্যাবসেন্সে এবং তারেক রহমানের বিদেশ থাকা অবস্থানকালীন সময়েও দলকে শুধু এক কাট্টা বা এক করে রেখেছে সেটা না, বিরোধী দলের অপরাপর যতগুলো আমাদের আন্দোলনের মধ্যে যতগুলো শরিক অংশীজন ছিল, সবাইকে উনি আস্থা এবং এক কেন্দ্রবিন্দুতে উনি এই কাজটা করছেন। এই করার মধ্যে দিয়ে আমি মনে করি ওনার যে সফলতাটা উনি পেয়েছেন। একজন স্কুলের একটা শিক্ষকতার জীবন থেকে উনি দেখেন একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় উনি যে গিয়েছেন, উনি হয়তো কখনো চিন্তাই করেননি। এবং উনি বারবার একটা কথা বলেছেন যে আমার এত ডিজাস্টারের পরে উনি সব কিছুর মধ্যে সফলতা দেখেছেন। তারেক রহমান দেশে এসেছেন, ফেসিস্ট মুক্ত হয়েছে, ম্যাডাম কারাগার থেকে মুক্ত হয়েছে, সব কিছুর মূলে আজকে একটা কথা বলি, এটা যেহেতু মির্জা ফখরুল বাংলাদেশের এখন প্রেসিডেন্টই আমি বলবো, ওনাকে যখন 6 সিটের বিএনপি হলো, ম্যাডাম তখন কারাগারে, উনি বলেছেন এসে ম্যাডামের সাথে দেখা করে, ম্যাডাম বলছে ফখরুল তুমি পার্লামেন্টে যাও। তখন এই মির্জা ফখরুল বলেছে ম্যাডাম আপনি নাই, আপনাকে ছাড়া আমি পার্লামেন্টে যাব না। এই যে কমিটেড, এবং ম্যাডামের এত মানে আস্থার জায়গাটায় উনি ছিলেন, বিশ্বাসের জায়গাটা ছিলেন, এবং তারেক রহমানের এত বিশ্বাসযোগ্য একটা জায়গায় না থাকার পরে বললাম তো শেখ হাসিনা এক জায়গায় ব্যর্থ, সেটা হলো বিএনপিকে ভাগ করতে পারেনি। তো বিএনপিকে ভাগ করতে পারেনি। এবং আজকে আরেকটা আশ্চর্যের ব্যাপার যেটা আল্লাহ দেখেন, ওনাকে ময়লা আবর্জনা ট্রাক উনি পুড়িয়েছেন, এই অভিযোগে অভিযুক্ত। মানে মানুষকে মেলাইন করে না, এরকম একটা অবাস্তব যেটা চিন্তার মধ্যে নাই, ওনার মানসিকতার মধ্যে নাই, এই ধরনের মামলা দেওয়ার পরে ওই ব্যক্তিটা রাষ্ট্রের প্রধান। তো আমরা কিন্তু সব কিছু আমাদের ভাগ্যে কিন্তু নিয়ন্ত্রক না, মানুষ, এবং আল্লাহ তাআলা মানুষকে যে রিওয়ার্ডেড করতে পারে এটা হলো প্রমাণ। আজকে আমার মোমেন ভাই যে কথাটা বলছিলেন যে পদ্ধতিগতভাবে হয়তো ওনারা অসন্তুষ্ট, বা আজকের বীর বিক্রম আছে কর্নেল অলি সাহেব যা বলেছেন, দেখেন পদ্ধতিগত ত্রুটি না, পদ্ধতিগত ৭০ অনুচ্ছেদের মধ্যে দিয়ে যেটা চেয়েছিলেন, এবং উনি আরেকটা সত্য কথা বলেছেন, রেজাল্ট হতো এটাই হতো। এবং বিএনপি কি বলেছে যে আগামী নির্বাচনে আমরা ৭০ অনুচ্ছেদের যে ব্যাপারটা ছিল, আমরা প্রিপারেশন বা আমরা যাই বলি, এখন আগামীতে আমরা করবো। এটা একটা নির্বাচনে কেন করলেন না? এইটা বিএনপিতে ছিল এখন আমি রাজনৈতিক কৌশল। আজকে দেখেন একটা নাম তো সবাই মিলে মানে বলেছিল চুপ্পু, আজকে চুপ্পুর নামটা কেউ নিয়েছে সারাদিনে। আমার রাজনৈতিক কৌশল থাকবে, আমার রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে আমি কিন্তু কখনো কোনটা আমার জন্য, যেহেতু আমরা তো 217 সিট আমরা পেয়েছি, জনগণের এই সংখ্যাগরিষ্ঠ যে মতামতটা, এটা তো একেবারে আমি তো মানে বিলীন করে দিতে পারিনি। আমাদের যতগুলো কমিটমেন্টে ছিল, কিন্তু সর্বশেষ কিন্তু আমরা কিন্তু আজকেও যে কথাটা বলেছি, হ্যাঁ আমরা মানবো। আজকে চুপ্পু গিয়েছে এখানে, আপনি দেখেন সব কিছুর মধ্যে কিন্তু গ্র্যাজুয়ালি আপনি বলতো আমি আমার অবস্থানে থেকে যেহেতু সংখ্যাগরিষ্ঠ 51% ভোটের যে আমরাও যেহেতু আমরা মানে জনগণ আমার দিয়েছে, আমরা আমাদের এখন বলতেন সুবিধা মতোভাবে করেছেন। আমার এটা রাজনৈতিক কৌশল, এটা আমার রাজনৈতিক কৌশলের মধ্যে আজকে যদি আজকে এনসিপি বাহিরা যদি আজকে এই 217 সিটে থাকতেন, মোমেন বাহিরা যদি এই সংখ্যাগরিষ্ঠতার এই জায়গায় থাকতেন, ওনারাও নিশ্চয়ই কৌশলগত কারণে অ্যাডভান্স এটা নিতেনি। যে আমি যেটা মানে যে সুযোগটা আমি নিয়েছি, আমার মনে হয় এটা আমার রাজনীতিতে কূটকৌশল বলেন, আমার কৌশলের মধ্যে দিয়ে আজকে আমরা এটা নিয়েছি। কিন্তু সর্বোপরি আমি অন্ততপক্ষে এই বিরোধী দলকে সাধুবাদ জানাই, যেটা 35 বছর পূর্বে
আমাদের আব্দুর রহমান বিশ্বাস এবং বদরুল হায়দারের যে ইলেকশনটা হয়েছিল, ওইখানের ইলেকশনের পরে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে আবার বাংলাদেশটা আসলো। ওনারা কিন্তু জানতেন নিশ্চিত পরাজয়, কিন্তু পরাজয় জেনেও এই যে চর্চাটাকে এটা মানে কন্টিনিউশনের জন্য আজকে যে ওনারা যে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে থেকে ওনারা যে কম্পিট করেছে, এবং এই জন্য আমার দলের তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে এই গণতান্ত্রিক চর্চার মধ্যে যে আমরা একটা সুবাতাস এবং আগামী দিনের যে সহমত মানে পরমত সহিষ্ণুতার মধ্যে আমরা শ্রদ্ধার জায়গায় যে যাব, এই জন্য আমি আমার বিরোধী দলের সবাইকে ধন্যবাদ জানাই। জি, কামরুজ্জামান রতন 11 দলীয় জোটের প্রার্থী জনাব কর্নেল অলি আহমদ বলেছেন অনেক সংস্থার জরিপে 68 থেকে 70% লোক তার পক্ষে ভোট দিয়েছেন, আর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 28 থেকে 30% লোক ভোট দিয়েছেন। এর মাধ্যমে জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেছেন। এই জরিপ নিয়ে কি বলবেন? দেখেন, কর্নেল অলি উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি, হ্যাঁ করি। ওনার অতিরিক্ত যে আস্থা এবং বিশ্বাস, উনি কিন্তু এই যে চন্দন এসে ওনাকে কিন্তু ওইখানে অনেক উপাদিত করে। তো এই যে ওইখানে যে এবার ওনার ছেলেকে দাঁড় করা পরাজিত হলো, এত কনফিডেন্ট যদি থাকতো তো মাননীয় আমাদের এই দেশবরেণ্য মানুষ মুক্তিযোদ্ধা, তাহলে তো ওইখানে উনি জয়লাভ করতো। তা আমার মনে হয় আমি ওনাকে অবশ্যই ওনার জন্য দোয়া করি, ওনার সুস্বাস্থ্য কামনা করি। উনি এত বছর রাজনীতিতে উনি আর ইলেকশন করবে না, এটা একটা ওনাকে, এই জন্য ওনাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে এই বক্তব্যটা ওনার মুখ থেকে অন্তপক্ষে উনি দিয়েছেন, এটার মানে ভালো মন্দ বা এটা পক্ষ বিপক্ষের মতামত এটা জনগণ দেবে। জি, কামরুজ্জামান রতন, আপনার মনে হয় না যে আসলে সংবিধানটা সংশোধন করে যদি এই রাষ্ট্রপতি নির্বাচন হতো, সেই ক্ষেত্রে এই রাষ্ট্রপতি নির্বাচনটা আরো সম্মানজনকভাবে হতো? এটা এমনটা বিরোধী দলের চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। আচ্ছা, বরাবর মতো আবার তো বলছে, আমরা একটু তুলবো, আমাকে বলতে দিতে হবে। সংবিধান সংশোধনের কথা আমরা তো বলেছি, আবার অন্যদিকে বলেছে সংস্কারের কথা, কিন্তু বিএনপি তো সংস্কারের কথা বলেনি। সুতরাং জনগণ আমাদের যে ভোটটা দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, এই ম্যানিফেস্টো তো 2/3 মেজরিটি নিয়ে তো বিএনপি ক্ষমতায় আসছে। সুতরাং ওই জনগণের শ্রদ্ধাটাকে আমরা তো এটা অ্যাডভান্টেজ নেব। আমরা এটাকে একেবারে, আমি তো রাজনীতি আমি করতে আসছি, আমার অপোনেন্ট যেহেতু আছে, সেইখানে আমার কৌশল দিয়ে জনগণ যেহেতু আমাদের ভোটের মধ্যে দিয়ে আমাদের একটা রায় দিয়ে রেখেছে, আমরা মনে করি এটা অ্যাডভান্স, আমরা মানে অ্যাডভান্টেজ আমরা নিয়েছি, আমরা এটা অ্যাডভান্টেজ দিয়েছি, আমাকে সরলভাবে